শুভেচ্ছা, স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সাবরিনা হাসনাত। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি। দুপুরের পর চট্টগ্রামে বিক্ষোভের ডাক আন্দোলনকারীদের। মুক্তিযুদ্ধের চেতনা বজায় রাখাই সরকারের লক্ষ্য, জানালেন প্রধানমন্ত্রী। বার্ষিক কর্মসম্পাদনা চুক্তি স্বাক্ষর এবং শুদ্ধাচার পুরস্কার প্রদান। এবং দেশের বিভিন্ন হাসপাতালে সবশেষ ডেঙ্গু আক্রান্ত ভর্তি 155। পার্বত্য জেলা বান্দরবানে হঠাৎ বাড়তে শুরু করেছে প্রাদুর্ভাব। এবারে বিস্তারিত। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে আন্দোলনকারীদের বিষয়ে প্রধানমন্ত্রী দেয়া বক্তব্য প্রত্যাহারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়েছেন কোটা আন্দোলনকারীরা। দুপুর 12:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, ঢাকা কলেজ, ইডেন কলেজ, ঢাকা মেডিকেল কলেজ, বুয়েট সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন। এ সময় দাবি আদায়ে নানা স্লোগানে উত্তাল হয়ে ওঠে টিএসসি এলাকা। কোটা সংস্কারের পাশাপাশি প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যের জেরে গত মধ্যরাতে উত্তপ্ত হয়ে ওঠে দেশের অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। সাধারণ শিক্ষার্থীরা মিছিল নিয়ে হল থেকে বের হয়ে আসেন। স্লোগানে উত্তাপ ছড়ার দ্বারা দর্শক, শিক্ষার্থীদের আন্দোলনের খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার দাউদ হাসান। দাউদ, আন্দোলন তো নিশ্চয়ই এখনো চলছে, তো আন্দোলনকারীরা এখন কি বলছে? সাবিরা, আসলে গতকালকে প্রধানমন্ত্রীর বক্তব্যের পর শিক্ষার্থীরা কিন্তু ফুঁসে উঠেছে। তারা মূলত আজকের এই আন্দোলনটি তাদের কর্মসূচির মধ্যে ছিল না, কিন্তু গতকালকে প্রধানমন্ত্রীর বক্তব্যের পর আমরা যেটি দেখেছিলাম যে মধ্যরাতে কিন্তু শিক্ষার্থীরা বিভিন্ন হলের শিক্ষার্থীরা এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই টিএসসি প্রাঙ্গণে জড়ো হয়েছিল রাজু ভাস্কর্যের সামনে। তারই ধারাবাহিকতায় আজকে তাদের যে যৌক্তিক দাবি 5% কোটা সংস্কার, সেটির সাথে নতুন করে আরেকটি দাবি যুক্ত হয়েছে। সেটি হচ্ছে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন কোটা আন্দোলনকারীদের নিয়ে, সেটি প্রত্যাহার করতে হবে। সেই দাবিতে আমরা দেখেছি দুপুর 12টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে যে হলগুলো আছে সেই হলগুলোর সাথে যুক্ত হয়েছে আশেপাশে যে অধিভুক্ত কলেজগুলো রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, তারাও কিন্তু এখানে যুক্ত হয়েছে এই একই দাবিতে। আমরা একটু জানতে চেষ্টা করবো আসলে শিক্ষার্থীদের কাছ থেকে তারা আসলে কেন মূলত আজকে এখানে রাজু ভাস্কর্যের সামনে তাদের চাওয়া, তারা এখানে এসে জড়ো হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি ঢাকা মেডিকেল কলেজের কিছু শিক্ষার্থী রয়েছে, আমরা একটু জানবো। আসলে আমরা চাই যে কোটা প্রথার সংস্কার হোক। কোটাটা তো আসলে এতটাও যৌক্তিক না। মুক্তিযোদ্ধা কোটা 30%, এটা আসলে কোনো একটা উন্নত রাষ্ট্রে বা উন্নয়নশীল রাষ্ট্রে থাকার কথা না। এখন মুক্তিযোদ্ধাদেরকে তো সুবিধা দেওয়া হচ্ছে, যা সুবিধা দেওয়া হয়েছে তা অলরেডি অনেক বেশি। তাদেরকে ভাতা দেওয়া হচ্ছে, তাদের সন্তানদেরকে যা কোটা দেওয়া হয়েছে, কিন্তু এখন নাতিপতিদেরকে কেন কোটা দিতে হবে? প্লাস এখন তো হচ্ছে যারা মেধাবী তারা কোথায় যাবে? দেশে তো অলরেডি অনেক চাকরির সংকট, তাদেরকে তো খেয়ে বেঁচে থাকতে হবে। এটা তো একটা আমাদের রুটি রুজির আন্দোলন। এখানে হচ্ছে সবাইকে চাকরি পেতে হবে। যারা মেধাবী তারা যদি চাকরি না পায়, দেশ তাহলে কারা চালাবে? দেশ কি শুধু মুক্তিযোদ্ধার সন্তানরাই চালাবে? আজকে আমরা এসেছি, আমরা ঢাকা মেডিকেল কলেজ থেকে আমরা আজকে প্রথম এসেছি। প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে আমি নিজে কিছু বলতে চাচ্ছি না, কিন্তু আমরা আন্দোলন করছি কারণ এর চেয়ে বেশি আমরা কিছু করতে পারবো না। এখন ভাঙচুর করে, অনেকে ভাঙচুর করে, কিন্তু ওইটা করা তো আমাদের উদ্দেশ্য না। আমাদের দাবিটা একদম যৌক্তিক। মুক্তিযোদ্ধা কোটা যেখানে 30% রাখা হয়েছে, এটা কোনোভাবেই যুক্তিসঙ্গত
না, হাইয়েস্ট 5% রাখা যায়, যেখানে মুক্তিযোদ্ধা কোটা এমন না যে মুক্তিযোদ্ধা যারা করেছে তাদের সন্তান বা নাতি নাতি তারা ডিসেবল বা কিছু, যার নিজেদের যোগ্যতা নাই। যদি যারা অনেক বেশি ডিফিকাল্টি ক্রস করে আসে, যেমন উপজাতি কোটার ক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা রাখা তো যুক্তিসঙ্গত। যেমন আমার নিজের নানা মুক্তিযোদ্ধা, এখন উনি নিশ্চয়ই চাইবেন না যে যে দেশের জন্য উনি যুদ্ধ করেছেন ওখানে অযোগ্যরা জায়গা করে নিক, তাই না? প্রত্যেকটা প্রসেস থাকে, এক্সাম থাকে, ওটা দিয়ে যারা যোগ্য সেই জায়গাটা দখল করবে, মুক্তিযোদ্ধা কোটার ভিত্তিতে না। সাবরিন, আপনি শুনছিলেন আসলে শিক্ষার্থীদের দাবি দেওয়া চাওয়া পাওয়া সেটি কিন্তু জুলাইয়ের আজকে এই মাসে চলতি মাসে জুলাই থেকেই প্রথম থেকেই তারা কোটা সংস্কার চেয়ে আসছিল। তারই ধারাবাহিকতায় আজকে যে আন্দোলন সেটা নতুন করে যুক্ত হয়েছে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করতে হবে। সাবরিনা, এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। দর্শক, কোটা সংস্কার আন্দোলন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী দাউদ হাসান। কোটা সংস্কারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। একই দাবিতে আজ দুপুর 3:30টার পর চট্টগ্রাম নগরীতে সমাবেশের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। বেলা 12:30টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে শিক্ষার্থীরা অবস্থান নেয়। তাদের সাথে যোগ দেয় রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। কোটা সংক্রান্ত বিষয়ে নির্বাহী সিদ্ধান্ত চান আন্দোলনকারীরা। স্থায়ী আদেশ হওয়ার আগ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলেও ঘোষণা দেন আন্দোলনকারীরা। এদিকে কোটা সংস্কার নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের পর রাতে বিক্ষোভ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ দুপুর 3:30টার পর চট্টগ্রাম নগরীতে ছাত্র সমাবেশের ঘোষণা দিয়েছে তারা। এদিকে কোটা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যকে ঘিরে মধ্যরাতে বিক্ষোভ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীরা। এ সময় আন্দোলনকারীদের উপর হামলার ঘটনাও ঘটে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত মধ্যরাতে ঢাকা কুড়িগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে খামার মোড় ঘুরে মডার্ন মোড়ে অবস্থান নেয়। পরে রাত 1:15টার দিকে ক্যাম্পাসে প্রবেশের সময় তাদের উপর ইট পাটকেল নিক্ষেপ করা হয়। আন্দোলনকারীরা এজন্য ছাত্রলীগকে দায়ী করেছে। এ সময় দুই পক্ষের অন্তত 10 জন আহত হয়। এছাড়া সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানেও বিক্ষোভ হয়েছে। কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে রোকেয়া হলের ছাত্রীরা গতরাতে নিজেদের রাজাকার বলে স্লোগান দেওয়ায় দুঃখ এবং ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা বজায় রাখাই সরকারের একমাত্র লক্ষ্য। তিনি বলেছেন, ছাত্রীরা পাকিস্তানি সেনাবাহিনীর নির্যাতনের ইতিহাস জানে না বলেই এসব বলছে। সকালে নিজ কার্যালয়ে 2024-25 অর্থ বছরের জন্য বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগ সমূহের বার্ষিক কর্ম সম্পাদনা চুক্তি স্বাক্ষর এবং শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। কোনোভাবেই দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতি বন্ধে স্ব মন্ত্রণালয়ের নিচের দিকে কর্মরতদের উপর নজরদারি বাড়াতে মন্ত্রী সচিবদের নির্দেশ দিয়েছেন। চলতি বছর বন্যা দীর্ঘস্থায়ী হবার সম্ভাবনা আছে সেই আশঙ্কার কথা বলে সেভাবেই প্রস্তুতি রাখার তাগিদও দেন সরকার প্রধান। চক্রান্ত করে দেশে কেউ যেন খাদ্যের মূল্য বাড়াতে না পারে সেদিকে সতর্ক থাকারও পরামর্শ দেন প্রধানমন্ত্রী। মুক্তিযুদ্ধের চেতনাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য। লাখো শহীদ রক্ত দিয়ে গেছে, লাখো মা বোন নির্যাতিতা। রোকেয়া হলে ছাত্রীরাও বলে তারা রাজাকার। তারা কি জানে 71 সালে 25শে মার্চ কী ঘটেছিল? সেখানে 300 মেয়েকে হত্যা করেছিল, 40 জন মেয়েকে রেপ করেছিল এবং এদের ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে গিয়েছিল। সেই ক্যাম্পে কী অবস্থায় ছিল? অনেক মেয়ে শাড়ি বা ওড়না দিয়ে ফাঁসি দিয়েছিল বলে তাদের কাপড় পরতে দেওয়া হতো না। দুর্ভাগ্য যে এখন শুনি সে মেয়েরাও স্লোগান দেয়। এটা কোন দেশে আমরা আছি? এরা কী চেতনায় বিশ্বাস করে? কি শিক্ষা তারা নিল? কি তারা শিখলো? সেটাই আমার এখন প্রশ্ন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম, তার স্ত্রী কামরুন নাহার এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসেব জব্দ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেই সঙ্গে তাদের হিসেব খোলার ফর্ম সহ যাবতীয় তথ্য আগামী 5 দিনের মধ্যে পাঠাতে বলা হয়েছে। গতকালই কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এ সংক্রান্ত নির্দেশনা দেয়। সাম্প্রতিক চীন সফর নিয়ে গতকালের সংবাদ সম্মেলনে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী নিজের বাসার সাবেক এই কর্মীর অর্থ সম্পদের বিষয়টি সামনে আনেন। বলেন, বাসায় কাজ করেছে, পিয়ন ছিল, এখন
400 কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। জাহাঙ্গীর আলম নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের নাহারখিল গ্রামের বাসিন্দা। তিনি এর আগে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম থেকে শিক্ষকদের অন্তর্ভুক্তি বাতিল সহ 3 দফা দাবিতে আজও কর্মবিরতি পালন করছেন সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে সরকারের সাথে ইতিবাচক আলোচনা হলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন শিক্ষক সমিতির নেতারা। সে সময় তারা বলেন, তাদের আন্দোলন যৌক্তিক এবং দ্রুত এই সমস্যার সমাধানে দুই পক্ষই আন্তরিক। বিকেলে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে দাবি আদায়ের নতুন কর্মসূচি দেয়া হতে পারে বলেও আভাস দিয়েছেন শিক্ষক নেতারা। শিক্ষকরা এখন আত্মমর্যাদা আত্মসম্মানের জন্য লড়াই করছে। আমরা মনে করি আমাদের যৌক্তিক সেই 9 বছর যেটা নিয়ে আমরা সংগ্রাম করছি, আমাদের সেই দাবিটা এখনই পূরণ করা উচিত বলে আমি মনে করি। গ্রামীণ টেলিকমের কর্মচারীদের কল্যাণ তহবিলের প্রায় 26 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 14 জনের বিরুদ্ধে দুদকের করা মামলায় সাক্ষ্য গ্রহণ হবে আগামী 5ই আগস্ট। ঢাকার বিশেষ জজ 4-এর বিচারক মোহাম্মদ রবিউল আলম এই দিন ধার্য করেন। বেলা 11টার দিকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির হন ডক্টর মোহাম্মদ ইউনুস। তার আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাল মামুন সাক্ষ্য গ্রহণের তারিখ পেছানোর আবেদন করেন। গত 12ই জুন এই মামলায় ডক্টর ইউনুস সহ 14 জনের বিরুদ্ধে চার্জ গঠিত হয়। গত বছরের 30শে মে দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে 13 জনকে আসামি করে মামলাটি করেন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রবিবার দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 155 জন। জানুয়ারি থেকে এ পর্যন্ত ভর্তির সংখ্যা 4566 জন। এদিকে পার্বত্য জেলা বান্দরবানেও হঠাৎ বাড়তে শুরু করেছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। প্রতিদিনই হাসপাতালে আর বিভিন্ন ক্লিনিকে রক্ত পরীক্ষার পর শনাক্ত হচ্ছে নতুন নতুন ডেঙ্গু রোগী। প্রতিনিধি কৌশিক দাসের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পার্বত্য জেলা বান্দরবানে ম্যালেরিয়ার পাশাপাশি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। কয়েকদিন ধরে হঠাৎ করে সদর হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগী। জ্বর সহ শারীরিক নানা রকম সমস্যা নিয়ে চিকিৎসা নিতে আসা বেশিরভাগ রোগীর দেহে ডেঙ্গু শনাক্ত হচ্ছে। আমার বুধবার থেকে জ্বর, তো কালকে হাসপাতালে আমি রক্ত পরীক্ষা করছি, ডেঙ্গু পজিটিভ আসছে। হঠাৎ করে মাথার ভিতরে চেনচেন করছে আর 2 হাত পা ব্যথা করছে। তারপর হঠাৎ করে জ্বর আসে পুরো শরীরে। জ্বর তো থামে না, রাত্রেও থাকে দিনের বেলাও থাকে। এখন করার কিছু নাই, ওইটা আমরা ডাক্তার দেখানোর জন্য নিয়ে আসছে। 16 বছর, একজন 12 বছর। ওদের আজকে বেশ কয়েকদিন ধরে 3 দিন যাবত জ্বর। এমত অবস্থা আমি হাসপাতালে শরণাপন্ন হয়েছি। ডেঙ্গু পজিটিভ পাওয়ার পরে আজকে 1 সপ্তাহ ধরে আমি এখানে চিকিৎসাধীন অবস্থায় আছি। গতকাল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে এক শিশু। বর্তমানে 100 শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে 11 জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। চিকিৎসকরা বলছেন, বর্ষা মৌসুম শুরুর সাথে সাথে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে, যা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। স্বাস্থ্য বিভাগের কার্যক্রম, আমাদের প্রত্যেকটা হাসপাতাল তো আমাদের চিকিৎসা দেওয়ার জন্য আমরা রেডি, এটা আমাদের পক্ষ থেকে। আর আমাদের পৌরসভা আছে, স্থানীয় জনপ্রতিনিধি আছে, ওনাদেরকে নিয়ে প্রচারণা, জনসচেতনমূলক কাজ যেগুলি আছে, অ্যাওয়ারনেস বিল্ডিং, সেগুলি আমরা চালিয়ে যাচ্ছি রোগ প্রতিরোধ করার জন্য। আমাদের পর্যাপ্ত কিট প্লাস চিকিৎসা সামগ্রী যা যা দরকার, আমাদের কোথাও কোনো শর্টেজ নেই। বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে চলতি বছর 14 জুলাই পর্যন্ত 77 জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছে। মাছরাঙা, নিউজ ডেস্ক। জেলা পরিষদ আইন ভেঙে খুলনার চুকনগরে জেলা পরিষদের দোকান নির্মাণ এবং ইজারা নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। নিয়ম না থাকলেও জেলা পরিষদ সদস্যরা দোকান ইজারা নিয়ে সেখানে গড়ে তুলছেন পাকা স্থাপনা। বরাদ্দকৃত দোকান নিয়ম বহির্ভূতভাবে হস্তান্তর করছেন চড়া মূল্যে। এসএম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। খুলনা, যশোর ও সাতক্ষীরা জেলার সংযোগস্থল চুকনগর বাজার। এই বাজারে যতীন কাশেম সড়কের পাশে 56 শতক জমিতে 2020 সালে চুকনগর সুপারমার্কেট নির্মাণ প্রকল্প গ্রহণ করে জেলা পরিষদ। কিন্তু কাঙ্ক্ষিত সাড়া না পাওয়ায় প্রকল্পটি বাতিল করে দেওয়া হয়। তবে এবছরের 7ই মার্চ খুলনা জেলা পরিষদের 6ষ্ঠ সভায় 88 জনের মধ্যে 56 শতক জমিতে 126টি দোকান দেখিয়ে 100 আনা ইজারা দেওয়া হয়।
এই ইজারা ও দোকান নির্মাণে অনিয়ম উঠে এসেছে ইজারা গ্রহীতাদের কথাতেই। এখানে বরাদ্দ নিচ্ছি আমরা হয়তো কেউ 50,000, কেউ হয়তো 1 লাখ, এরকম টাকা আমরা তাদেরকে অগ্রিম আমরা দিয়েছি। এ তো লিখা আছে 100টা বন্দোবস্ত, যে একজন 10 লাখ 15 লাখ 8 লাখ 10 লাখ টাকা দিয়ে কেন একটা ঘর নেবে? তা এটা লুটপাশা আর কিছু? নিয়মটা কি? জেলা পরিষদের বিধি অনুযায়ী একসনা ইজারা দেওয়া স্থানে পাকা দালান করার নিয়ম নেই জেলা পরিষদের সদস্য ও কর্মকর্তা কর্মচারীদের মধ্যে জমি ইজারার। কিন্তু নিয়মের তোয়াক্কা না করেই জেলা পরিষদের 11 জন জনপ্রতিনিধি নিয়েছেন দোকান বরাদ্দ। আরও 11 জন আবেদনকারীকে আইন লঙ্ঘন করে বরাদ্দ দেওয়া হয়েছে 2টি করে দোকান। আইনের বিধান লঙ্ঘন হয়েছে অনেকটা জায়গায়। একটা হচ্ছে যে এখানে জেলা পরিষদে যারা নির্বাচিত জনপ্রতিনিধি আছেন তারা জেলা পরিষদের কোনো রকমের আইনমূলক অথবা জেলা পরিষদের কোনো সম্পদ থেকে কোনো সুবিধা নিতে পারবেন না। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে জেলা পরিষদের নির্বাচিত প্রতিনিধি যারা সদস্য তারা সেখানে জায়গা বরাদ্দ নিয়েছেন। দ্বিতীয়ত হচ্ছে যে একেবারে স্পষ্ট আইনে বলা আছে যে কোনো স্থায়ী অবকাঠামো করা যাবে না, পাকা ভবন ছাদ তো আরও অনেক পরের কথা। ফলে এখানে স্পষ্টত আইনের লঙ্ঘন হয়েছে এবং এটা একটা ইন্টেনশনাল ক্রাইম। আইন লঙ্ঘন করে আর্থিক সুবিধা নিয়ে দোকান বরাদ্দের অভিযোগ উঠেছে জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধেও। তবে তার দাবি সবকিছুই হয়েছে আইন মেনে। অন্যদিকে প্রধান নির্বাহী কর্মকর্তা বলছেন ভিন্ন কথা। বিধি মোতাবেক হয়েছে, আমরা বিধিবিধান অনুসরণ করে দিয়েছি। ওরা ওখানে স্ট্রাকচার করেনি, ওরা যা করেছে আমাদের লোকজন তো মাঝে মাঝে গেছে, ওরা ইট বিছাই ওর পরে একটা ঢালাই দিয়ে ওর পরে দেয়াল তুলছে। সে লিজ দিয়ে ওখানে স্থায়ী অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। জেলা পরিষদের বিধি অনুযায়ী স্থায়ী অবকাঠামো নির্মাণের কোনো সুযোগ নাই। আমরা একটা অভিযোগ পেয়েছি, লিখিত অভিযোগ। তার প্রেক্ষিতে একটি তদন্ত আমাদের সার্ভেয়ারকে নিয়োগ দেওয়া হয়েছে যে ওখানে বাস্তবে কী ঘটনা ঘটছে সেটি দেখে একটি সচিত্র প্রতিবেদন দেওয়ার জন্য। সরকারি বিধি মোতাবেক 106 থেকে 142 বর্গফুট দোকানের ইজারা মূল্য 7 থেকে 10,000 টাকা। কিন্তু চুকনগরের এই মার্কেটে একটি দোকান 10 থেকে 25 লাখ টাকায় হাত বদলের মাধ্যমে 15 থেকে 20 কোটি টাকা হাতিয়ে নিচ্ছে জেলা পরিষদের সদস্য ও অসাধু কর্মকর্তারা, অভিযোগ এলাকাবাসীর। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা। দেশের পূর্ব, উত্তর এবং মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও সেসব এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত রোগ ও বিশুদ্ধ পানির সংকট। কিছু কিছু এলাকায় বন্যার পানি ধীর গতিতে কমায় দুর্ভোগ কমছে না বানভাসী মানুষের। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি ধীর গতিতে কমছে। গত 24 ঘন্টায় 7 সেন্টিমিটার কমে শহররক্ষা বাঁধের হার্ট পয়েন্ট এলাকায় 13 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে অভ্যন্তরীণ নদ নদীর পানিও কমছে। অনেক বাড়িঘর থেকে পানি নামতে শুরু করেছে। আশ্রয় নেওয়া মানুষ গৃহে ফিরছেন। সরকারি হিসেবে এখনও জেলার 5 উপজেলায় 34টি ইউনিয়নে 24,000 পরিবারের 1,05,000 মানুষ পানিবন্দী। এছাড়া গাইবান্ধায় নদ নদীর পানি কমতে শুরু করলেও বাড়িঘরের পানি এখনও নামেনি। এছাড়া জামালপুর, নেত্রকোনা, কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। সরকার সম্প্রতি আইন করেছে, এখন থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আনা পণ্য সংশ্লিষ্ট কুরিয়ার এজেন্টরাই রাজস্ব পরিশোধ করে গ্রাহকের বাড়ি বা অফিসে পৌঁছে দেবে। আমদানি রপ্তানি কার্যক্রমের সহায়তাকারী CNF এজেন্টদের আশঙ্কা, এতে করে কাজ হারাবে তারা। এজন্য তারা কর্মবিরতি পালন করছে গতকাল থেকেই। সকালে CNF এজেন্টরা তাদের অফিস বন্ধ করে রাস্তায় নেমে এসেছে। ফলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বন্ধ হয়ে গেছে সব ধরনের আমদানি রপ্তানি কার্যক্রম। শুধু তাই নয়, কাস্টমস হাউসে কাউকে প্রবেশও করতে দিচ্ছেন না এজেন্টরা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে আমদানি করা পণ্যে প্রতিদিন প্রায় 30 কোটি টাকা রাজস্ব আদায় করে সরকার। রোববার থেকে রাজস্ব আদায় বন্ধ হয়ে গেছে। বিমানবন্দর সংশ্লিষ্টরা বলছেন, প্রতিদিন মোট আমদানির 5% আসে কুরিয়ারে। CNF এজেন্টদের প্রতিনিধিদের দাবি, এসব কাজ করতে তারাই সক্ষম। আমাদের প্রায় 10,000 এমপ্লয়ি যদি আমার কর্মহীন হয়ে যায়, তাই এরা তো কাস্টমসের ইন্টারভিউ দিয়ে, তারা ভাইবা দিয়ে, তারা পরীক্ষিত একটা ট্রাস্টেড একটা গোষ্ঠী, সেই এত বড় একটা জনগোষ্ঠীকে, তারা স্কিল জনগোষ্ঠীকে বাদ দিয়ে একটা 30 জনকে, একটা সিন্ডিকেট, একটা ব্যবসায়ীদেরকে তারা কোন ইসের জন্য তারা এই কাজটা করলো, এটা আমাদের বোধগম্য না।
2021-22 অর্থবছরে ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স পণ্য রপ্তানিতে বিশেষ অবদানের জন্য জাতীয় রপ্তানি ট্রফি পেয়েছে বল্টন। সম্প্রতি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 32টি পণ্য খাতের মোট 77টি প্রতিষ্ঠানকে জাতীয় রপ্তানি ট্রফি প্রদান করা হয়। এর মধ্যে ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স পণ্য রপ্তানিতে স্বর্ণ পদক অর্জন করেছে বল্টন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে এই পদক গ্রহণ করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সাবেক চেয়ারম্যান এবং বর্তমান পরিচালক SM নুরুল আলম রেজভি। হত্যা চেষ্টা থেকে বেঁচে যাওয়ার একদিন পর ফের রাজনৈতিক কর্মসূচিতে নামলেন 78 বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে অংশ নিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের উইসকনসিনের মিলওয়াকিতে পৌঁছেছেন। এখানেই আজ থেকে 18 জুলাই রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলন হবে। এখানেই রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী মনোনয়ন পাবেন। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে 5 নভেম্বর। গত শনিবার পেনসিলভানিয়ায় নির্বাচনী সভায় ট্রাম্পের ওপর বন্দুক হামলা হয়। গুলি তার ডান কানে লাগে। সন্দেহভাজন হামলাকারী থমাস ম্যাথিউ ক্রোক্সের বিস্তারিত পরিচয় মিললেও ট্রাম্পকে হত্যা চেষ্টার কারণ এখনো পরিষ্কার নয়। এদিকে রবিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বলেন, ট্রাম্পের সাথে দ্বিমত পোষণ করলেও একে অপরের শত্রু নন তারা। দুপুরের সংবাদ শেষ করছি। যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি। দুপুরের পর চট্টগ্রামে বিক্ষোভের ডাক আন্দোলনকারীদের। মুক্তিযুদ্ধের চেতনা বজায় রাখাই সরকারের লক্ষ্য, জানালেন প্রধানমন্ত্রী। বার্ষিক কর্ম সম্পাদনা চুক্তি স্বাক্ষর এবং শুদ্ধাচার পুরস্কার প্রদান। এবং দেশের বিভিন্ন হাসপাতালে সবশেষ ডেঙ্গু আক্রান্ত ভর্তি 155। পার্বত্য জেলা বান্দরবানে হঠাৎ বাড়তে শুরু করেছে প্রাদুর্ভাব। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায়। দেখার আমন্ত্রণ।